আমির হাওলাদার এক ছদ্মবেশী উপাখ্যান পর্ব ১। আমির ভাই, এই মালাটা দেখেন, টাইপ 56। আমির ভুরু কুঁচকে রাইফেলটা হাতে নিল। ওইটার ওজন আর ফিনিশিং দেখে অবিকল AK-47 মনে হচ্ছে। সে চেম্বার চেক করলো, তারপর ট্রিগার টেনে শুধু ক্লিক করলো। শব্দটা শুনলো, বলল, মালাটা তো দেখছি পুরাই AK-47। কেরামত হাতে তালুতে চকচকে কাজ কসলাতে কসলাতে বলল, আরে না ভাই, এই জন্যই তো আপনার কাছে নিয়ে আসলাম। এটা ভাই চীনারা বানাইছে, হুবহু সোভিয়েত AK-47-এর মতন দেখতে। কন না, আর পারফরমেন্স কন, একদম এক। কিন্তু রসিম্মা হইল অন্য জায়গায়, দামে এটা অরিজিনাল মালের থেকে অনেক সস্তা। আমি রাইফেল ব্যারেলের দিকে তাকিয়ে বলল, কোয়ালিটি ড্রপ করলে না তো? ফায়ারের সময় হাত থেকে উড়ে গেলে তো খবর আছে। আরে না ভাই, চীনারা এখানে কোনো ছাড় দেয় নাই, জ্যাম হওয়ার জায়গা নাই। এই মাল যদি একবার চীন থেকে সরাসরি কাইন্টনরে ভাইরা আনতে পারি আর দেশের বাজারে ছাড়তে পারি, ভাই রে, পুরা বাজার গরম হইয়া যাইব। লাখ লাখ টাকা, কোটি টাকা আয় হবে এখান থেকে। সামনে নির্বাচনের জন্য ক্যাডাররা এই সস্তা আর কড়া মালের জন্য পাগল হইয়া যাইব। আমি রাইফেলটা টেবিলের ওপর রেখে বলল, কস্টমস আর কোস্টগার্ড একটু করা হয়েছে, সেই জন্যই তো ভাই আপনার কাছে আসা। এই চালান দেশে ঢুকানোর ক্ষমতা আপনার ছাড়া আর কারণ নাই। আপনি শুধু একবার হাত দেন আমির ভাই, আমগো তো ভাগ্য খুইলা যাইব। এই শিপমেন্ট মাল যেমনি পারেন আনানোর ব্যবস্থা করেন। আমির চুরুত ধরালো, বলল, টাকা আর রুটের চিন্তা আমি করতেছি, তুই চীনদের সঙ্গে ডিল কনফার্ম কর। কেরামত মাথা নেড়ে সায় দিতে যাবে, ঠিক তখনই কোনো আগাম সংকেত ছাড়াই দাঁড়াম করে খুলে গেল আমিরের অফিস কামরার ভারী সেগুন কাঠের দরজা। প্রোটোকল তোয়াক্কা না করে ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়লেন এমপি ফজলুল হক। সাধারণ এমপি আসার আগে তার পিএকে ফোন দেয়, বাইরে গণ্যমান্যরা পজিশন নেয়। আজ সেসবের বালাই নেই। এমপির অনহুতম উপস্থিতি ঘরের ভেতরে শান্ত পরিবেশটা এক নিমিষে থমথমে হয়ে গেল। আমির ইশারা করলে কেরামত টেবিল থেকে তার ফাইলটা তুলে মাথা নিচু করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার পাল্লাটা নিঃশব্দে টেনে দিয়ে গেল। বজলুল হক চেয়ারে বসতেই বললেন, আমির সাহেব বাড়াবাড়ি কইরা ফালাইতাছেন। কমিশনার সাহেবের কানে অলরেডি খবর গেছে আপনি মানুষ চালান করতেছেন। ফিনিশিং ট্রাগালের মাছের বদলে মেয়ে মানুষের পাচার, এই মরণখান্ন আমি আর সইতে পারম না। পার্টি থেকে চাপ আইছে, আপনার জন্য আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়েছে। পার্সেন্টেজ আর প্রোটেকশন মানি দুইটাই ডাবল করতে হইব। আমি শান্তভাবে 100 ট্রেটেড চুরুটটা ঘষে নিভিয়ে নিয়ে বলল, চেয়ারের চিন্তা ছাড়েন হক সাহেব, চেয়ারটা কার টাকায় কেনা সেটা ভুলে যায়েন না। আপনিও ভুলে যায়েন না আমরা সরকার। আমার একটা সিগনালে আপনার ফ্যাক্টরিয়ার গোডাউন এক রাতে মাটির সাথে মিশিয়ে দিতে পারি। বড় বেশি উঁচুতে উঠে গেছেন আপনি। আমির বজলুল হকের দিকে একটা খাম এগিয়ে দিয়ে বলল, যেখানে কিছু গোপন ছবি রাখা। ক্রুটো হাসি এসে বলল, উঁচুতে তো আমি এমনিতেই উঠিনি হক সাহেব, আপনার কাঁধে পা দিয়েই উঠেছি। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, গত মাসে আপনার ছেলেপেলেরা আমার চালানের পাহারা দিয়েছে, সেখানে আপনার নিজের ছোট ভাইও ছিল। আমি ডুবলে কিন্তু একা ডুববো না, পুরো দল নিয়েই তলাবো। ছবিগুলো দেখে বজলুল হকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বলল, আপনি আমায় ব্ল্যাকমেল করতেছেন? এই সাহস কই পান? আমরা না থাকলে আপনার এই নারী পাচারের সিন্ডিকেট এক সপ্তাহ টিকবে না, বুঝলেন? আমির এবার শব্দ করে হেসে উঠল। এইবার যেন কৌতূহল নিয়ে কিছু শুনেছে। কৌতুকের মতোই লাগলো তার কাছে কথাটুকু শুনতে। হক সাহেব, আপনি বোধহয় ভুইলা গেছেন অতীতের অনেক কথাই। এই যে মফলফের ছেলেপেলেদের নিয়ে এসে ঢাকা শহরে মিছিল করান, তাদের হাতে চায়না পিস্তলকে তুলে দেয়। আপনাদের নির্বাচনী ফ্রন্টে কয়েক কোটি কালো টাকা কে সাদা করে দেয়। আমি ছাড়া উপায় আছে আপনাদের? আমি না থাকলে আজ আপনি সংসদে না রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকতেন। আপনারা হলেন আমাদের পালিত হায়না।
আমি মাংস ছুঁড়ে দিই বলে আপনারা কামড়াকামড়ি করে আমার সাম্রাজ্য পাহারা দেন। আমাকে কামড়াতে আইসেন না, হজম করতে পারবেন না। আপনি কিন্তু সীমা লঙ্ঘন করতেছেন। আমরা সরকার চালাই, আমরা পলিসি মেকার, আমরা দেশের রাজা। আমি চেয়ার ছেড়ে উঠে বজলুর হকের দিকে একদম কাছে এসে গিয়ে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, আপনার মনে করেন আপনারা দেশ চালান? ভুল। আপনারা হলেন আমার দাবার বোর্ডের এক একটা বোড়ে। আমি আপনাদের হাতে একটা খেলনা অস্ত্র ধরিয়ে দেই আর আপনারা খুশিতে ডুগডুগি বাজাতে বাজাতে নিজেদের লোকেদের রক্ত ঝরান। আমার চোখে এক একটা দল মানে কি জানেন? এক একটা বলদের গোয়াল। আমি সামনে ঘাস ছড়িয়ে দেই আর আপনারা সেই ঘাসের লোভে আর কয়েন্টার পার করার রাস্তা পরিষ্কার করে দেন। গরম দেখান কেন আপনি? বজলুর হক রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, আপনি কি বলতে চান আমরা আপনার গোলাম? গোলাম না বলে পার্টনার বলেন, শুনতে ভালো লাগবে। আপনাদের রাজনীতি চলে আমাদের কালো টাকায়, আমাদের অস্ত্রে, আর আমরা ব্যবসা করি আপনাদের স্ট্যাম্পে। কিন্তু মাথা উঠতে চাইলে এটা মনে রাখেন, স্ট্যাম্প মারার জন্য হাত থাকতে পারে, নাও থাকতে পারে। এখন সেটা আপনি মানবেন বা অন্য কেউ, হাত হলেই হইল। যে অস্ত্র আমি আপনাদের দিয়েছি সেটার নল আপনার দিকে ঘুরিয়ে আপনার দেশ ছেলেদের 1 সেকেন্ডও সময় লাগবে না নিজের করে নিতে। রমজানের আগে দয়া করে নিজের মাথা গরম করবেন না, আপনারটাও করবেন না আর না আমারটা। ইফতারের দাওয়াত পকেটে নিয়ে শান্তি মতো চইলা যান। এর ফল কিন্তু ভালো হবে না আমির, তুমি অনেক কথা বইলা ফেলছো। বজলুর হক পরিচয়ে সম্বোধন বলে চলে গেলেন। ফল তো আমি প্রতিদিনই ভোগ করি। এই যে চিংড়ি এক্সপোর্ট দেখতেছেন, এর ভেতরে কয়েকজনের কলিজা পাচার হয়ে গিয়েছে। তার খবর আপনার ডিজি সাহেবও জানে না। যান, গিয়ে নিজের দলকে সামলান। কালকের মধ্যে আপনার অ্যাকাউন্টের ফান্ডে টাকা পৌঁছে যাবে। এখন আসুন। আলমগীর জানালার পর্দা সরিয়ে দেখলো এমপি বজলুল হকের গাড়িটি ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। সে আমিরকে সংশয় নিয়ে বলল, লোকটা এমপি, তার হাতে সরকারি ক্ষমতা। সে যদি সত্যি সত্যি প্রতিশোধ পরায়ণ হয়ে আমাদের বিপক্ষে দাঁড়ায়, উনি এক ফোনে তোর ফ্যাক্টরি সিল করে দিতে পারে। তাহলে উনি নিজেও ডুববে। আমাদের কাছে কি কম অস্ত্র আছে? এই দেশের যোগ্য ব্যক্তির চেয়ে যোগ্য ব্যক্তিরাই বেশি আসনে বসে আছে। অযোগ্য লোকেদের এইটাই সুবিধা, একটু ভয় দেখালে এরা কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ে। আমার চিন্তা হচ্ছে উনি সংসদে বসে, তুই একজন এমপিকে বলদ বললি, যদিও ও ওর মহলে আমাদের ব্যবসার লিস্টটা ধরিয়ে দেয়। বজলুল হক এমপি হয়েছে আমার টাকায়, ওর এমপি বানাইছি আমি। 2 বছরের এই শুয়োরের বাচ্চা নিজেদের অতীত ভুলে গেছে। ও যদি আমাকে ডুবাইতে চায় তবে রশিতে টান দেওয়ার আগেই ও নিজেই গদি ফাঁস হয়ে ঝুলে পড়বে। ওরে আমার খুব ভালো করেই চেনা আছে। আলমগীর দীর্ঘ শ্বাস ফেলল। আমির বলল, বজলুল হককে নিয়ে অযথা দুশ্চিন্তা করো না। ও এখন বাড়িতে গিয়ে শান্তি মাথায় নিজের লাভ ক্ষতির খাতিয়ানা মেলাবে। আমিরের সঙ্গে পাল্লা দেওয়ার পরিমাণ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোঝার জন্য রাজনৈতিক জ্ঞানও ওর আছে। বজলুরের জন্য 10টা সাধারণ এমপির মতো না, ওর টিকে থাকাটাই নির্ভর করে আমার দক্ষিণের ওপর। ও ভালো করেও জানে এটা। ও আমার মাকড়সার জালে আটকে গেছে। সে তো তুইও আটকে গেছিস আমির। তোর সঙ্গে আমরাও একটি বৈষম্য মাকড়সার জালে আটকানো পড়ে গেছি। জালটা দিন দিন বড় হচ্ছে, জটিল হচ্ছে। আমির কিছু বলো না, ধীর পায়ে জানালার কাছে এগিয়ে গেল। বাইরে তখন বিকেল হচ্ছে। দূরে কোথাও একটা গাড়ির হর্ন একবার ডেকে থেমে গেল। নারী পাচার আর অস্ত্রের আন্তর্জাতিক সিন্ডিকেট এখন তার হাতের মুঠোয়। মধ্যপ্রাচ্যের মনসদে বসে থাকা প্রভাবশালী মন্ত্রী, রাজপুত্র, তেলের টাকায় ফোলা অহংকারী আমিরদের বিকৃত শখের যোগানদার সে। দিনের আলোয় যারা ধর্মের ঝান্ডা বহন করে মিছিল হানে, রাতের অন্ধকারে তারাই সেই মুখোশের আড়ালে পচা মুখগুলো আমির চেনে হাতে তালুর মতোই। তাদের এমন সব ব্যক্তিগত পাপের দলিল, কলঙ্কিত নথিপত্র আমিনের জিম্মায় আছে। সেগুলো একবার জনসম্পর্কে এলে ওরা তাসের ঘরের মতোই ধূলিসাৎ হয়ে যাবে। তারাও জানে আমির
জীবনে দুর্বল শিরটির কথা। পদ্মজা তার স্ত্রী ভুবনমোহিনী এক রূপসী, যার পায়ের নখ থেকে চুলের ডগা পর্যন্ত কোথাও কোনো কলঙ্কের ছায়া নেই। জানালার কাছে সে নিজের প্রতিবিম্ব দেখল, ক্ষীণ চোয়াল, শান্ত চোখ, ঠোঁটের কোণে চুরুতে ধোয়া, এক অদৃশ্য আন্তর্জাতিক বলিষ্ঠ চক্র পাহাড়ের মতোই তার পেছনে দাঁড়িয়ে আছে। ওই ভূরাজ্য রাজনৈতিক দাবার খেলায় আমির এমন এক স্মুথ অপারেটর, যার একটি ইশারায় বিদেশের গডফাদাররাও এ দেশের মসনদে রাতের মধ্যে উল্টে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তারা আমিরকে পাহারা দেয় নিজেদের অস্তিত্বের প্রয়োজনে। তার মতো নিখুঁত যোগানদার এই অঞ্চলে আর দ্বিতীয় কোথাও নেই। একদিকে দুবাই, কুয়েত, হারমাত নারী পাচারের অন্ধকার, সে কুয়েতেই প্রশ্নোক্ত বিশ্বাসঘাতকতা, অন্যদিকে অত্যাধুনিক অস্ত্রের চালান এনে দিয়েছে দেশের ক্ষমতালোভী রাজনৈতিকদের। বিদ্যানিত বিদ্যা পেরিয়ে গেছে দুম্বক মুকুটের মতোই। আমির জানে তার মূল্য কতখানি। তার পতন মানেই বড় বড় প্রাসাদের ভেতরের ভিত নড়ে ওঠা। আলমগীর খুব নিচ গলায় বলল, তোর যদি কোনোদিন ইচ্ছে হয় এখান থেকে বেরোনোর। আমির ঘুরে দাঁড়িয়ে চুরুতে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ল। এই খেলার প্রবেশপথ আমার বড় ভাই প্রস্থান নেই। এখান থেকে বের হতে চাওয়া মানেই নিজের মৃত্যুবরণায় সই করা। তবে যতদিন এই ময়দানে আছি রাজার মতোই খেলবো। আলমগীর প্রসঙ্গ পাল্টে বলল, মন্ত্রী সাহেব আগামীকাল তোকে তার বাড়িতে ডেকেছেন। আমির ভুরু কুঁচকে বলল, সালাউদ্দিন তারিক? ওনার গলার স্বর মোটেও সুবিধাজনক ছিল না। আমির স্থির হয়ে দাঁড়ালো। 4 দালানের বকেয়া পাওনা শোধ না করায় সে চুক্তি ভেঙে বিরোধী দলকে অস্ত্র সরবরাহ করেছে। এই সংবাদ নিশ্চয়ই মন্ত্রীর কানে পৌঁছে গেছে। বিশ্বাসঘাতকতার গন্ধ দ্রুত ছড়ায়, কানে আসন্ন ঝড়ের গর্জন শোনা যাচ্ছে। সালাউদ্দিন তারিক রাষ্ট্রযন্ত্রের দাঁত নখ নিয়ে বহু পুরনো শত্রুকেও গুঁড়িয়ে দিয়েছে। সে কি একবার তাকে পিষে ফেলবে, তার ছদ্মবেশ ভেঙে ফেলবে, তার কাচের গম্বুজের ঢিলে ছুঁড় মারবে সে? পদ্মজার নিষ্পাপ পৃথিবীটাকে খান খান করে দেবে? নাকি আমির তার তুখোড় চতুরতা দিয়ে মন্ত্রী আর তার বিরোধী দল দুই পক্ষকেই দাবার খুঁটি বানিয়ে নিজের আখের গুছিয়ে নেবে? চুরুতে আগুন নিভে আসছে। আমির সেদিকে তাকালো না। সে ইতিমধ্যে পরের চাল ভাবতে শুরু করেছে। আমির গাড়ি থেকে নেমে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। রাত হয়ে গেছে, বাতাসে শিশির হাওয়ার ছোঁয়া, আকাশে অসংখ্য তারা, কিন্তু এসবের দিকে মনোযোগ দেওয়ার ফুসরত নেই তার। কবির, কুত্তার বাচ্চা কবির, ওই আগে জানায়নি। পদ্মজা পুকুরে তাকে খুঁজে দুপুরে তাকে খুঁজতে অফিসে এসেছিল, আর এই না জানাটাই বুকের ভেতরে শুলের মতো বিঁধেছে। পদ্মজা কি মনে করে ফিরে গেছে কে জানে। ওর মুখে কি বিষণ্ণতার ছায়া পড়েছিল, চোখে কি একটুও ভিজেছিল, নাকি এই চিরচেনা নিরুদ্বেগ হাসিটা মুখে রেখে ফিরে গেছে। সেই হাসি দেখলে আমিরের মনে হয় পৃথিবীর সমস্ত সুখ বুঝি ওই একটা হাসির কাছে হার মেনে যায়। আমির দ্রুত পায়ে হাঁটতে লাগলো। প্রতিদিনের দেখা হয় পদ্মজার সঙ্গে, প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা। তবুও প্রতিদিন ফেরার সময় মনে হয় যে দীর্ঘ এক মরুপথ পাড়ি দিতে হচ্ছে। বুকের ভেতরে এমন এক সমুদ্র স্রোত জেগে ওঠে, যেন এটাই প্রথম দেখা, যেন এই মুহূর্তের আগে পৃথিবী কখনো এত রঙিন ছিল না। কি আশ্চর্য, কি আশ্চর্য! এমন প্রলয়ঙ্কারী প্রেম কেন জন্ম নিল হৃদয়ে? কেন বুনে দিল এই আগুনের বীজ? এত সুখের একটা মানুষের মধ্যে কি করে থাকতে পারে অতটুকু একটা শরীর, অতটুকু একটা হাসি? পদ্মজার কথা মনে পড়লেই, তার কাছাকাছি যেতে চাইলে শরীরের প্রতিটি কোণ পুড়ে যায় কিসের যেন এক দহনে। অথচ এই পোড়াতেও এত সুখ যে সে চায় না আগুন নিভুক, চায় না এই দহন থামুক, বরং আরো জ্বলুক, আরো পুরুক। এই আগুন নামক তো পদ্মজা, তার পদ্মজা, তার সমস্ত পৃথিবী। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই ভেতর থেকে দ্রুত পায়ে হাঁটার শব্দ শোনা গেল। মুহূর্তেই কপাট খুলে গেল। পদ্মজা আগে থেকে দরজার ওপাশে দাঁড়িয়ে প্রতীক্ষ প্রহর গুনছিল। দরজা খুলতে আমিরের চোখের সামনে ফুটে উঠল পদ্মজার নামক ফুলটি। সৃষ্টিকর্তা যেন তার সমস্ত নিখুঁত কারুকার্য দিয়ে মেয়েটিকে করেছে, যা সৌন্দর্যের কাছে সকল সৌন্দর্য ম্লান হতে বাধ্য।
পদ্মজা মৃদুস্বরে সালাম দিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলতে বলতে আমির পদ্মজাকে জড়িয়ে ধরলো, আলতো করে চুমু খেয়ে ওর কপালে। 19-20 বছরের তরুণী পদ্মজার মাথাটি ঠিক আমিরের বুকপিণ্ডের মাঝে গিয়ে ঠেকলো। হৃৎপিণ্ড বারবার ঠেকে এলো যেন। পরক্ষণে নিজেকে একটু ছাড়িয়ে নিয়ে অস্থির গলায় বলল, আপনার সাথে জরুরি কথা ছিল, অফিসেও গিয়েছিলাম, পাইনি। কোথায় ছিলেন? আমি পদ্মজার হাত ধরে টেনে নিয়ে গেল সোফার দিকে, নিজে বসলো। পদ্মজাকেও নিচের কোলে বসিয়ে বলল, এই অধমকে কেন খুঁজেছিলেন রানী সাহেবা? বলুন। আপনার কথা শুনতে এই বান্দা সদা প্রস্তুত, হেয়ালি করবেন না, জরুরি কথা। আমি তৎক্ষণাৎ নিজের মুখভঙ্গি এমন করলো যেন কোনো উচ্চ পর্যায়ে রাষ্ট্রীয় মিটিং বসেছে। গম্ভীর হয়ে বলল, জি ম্যাডাম বলুন, আমি শুনছি। আমির একটু ভাবলো। নীলুফা পদ্মজার কলেজের বন্ধু। যখন পদ্মজা তার 3 মাস বয়সী কন্যা পরিজাকে হারিয়ে ভেতর থেকে ভেঙে পড়েছিল, তখন নীলুফা প্রায় প্রতিদিনই আসতো, চুপ করে পদ্মজার পাশে বসে থাকতো, কথা বলতো, হাসতো, কখনো কাঁদতো, পদ্মজাকে শক্ত রাখার চেষ্টা করত। এমন বন্ধুকে কি ভোলা যায়? মনে আছে? কেন, তার কি বিয়ে ঠিক হয়ে গিয়েছে? পদ্মজা মাথা নেড়ে বলল, না, গতকাল কয়েকদিন ধরে কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। নানা বাড়ি গিয়েছিল, সেখান থেকে একদম উধাও হয়ে গেছে। কোনো প্রেমিকের হাত ধরে পালায়নি তো? পদ্মজা চোখ পাকালো, বলল, আপনার যত আজে বাজে চিন্তা। ওর প্রেমিকই তো ওকে হন্য হয়ে খুঁজছে। ওদের তো খুব শীঘ্রই বিয়ে হওয়ার কথা ছিল। পুলিশকে খবর দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ কেমন যেন গা ছাড়া ভাব দেখাচ্ছে, তেমন কোনো গুরুত্বই দিচ্ছে না। আপনার সাথে তো বড় বড় মন্ত্রী এমপিদের ওঠা বসা। আপনি কি একটু তদারকি করতে পারবেন? অন্তত পুলিশ যেন একটু সিরিয়াসলি তদন্ত করে। পদ্মজার চোখের কোণে জল টলমল করছে। আমি স্বভাব সুলভ ভঙ্গিতে কপাল কুঁচকে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর সংশয়ের সুরে বলল, এত বড় একটা মেয়ে জনবহুল শহর থেকে হুট করে এভাবে গায়েব হয়ে গেল? কেউ কিডন্যাপ করলে? ধর্ষণ, খুন, গুম তো এখন প্রতিদিনেরই খবর হয়ে গেছে। আমি ভাবতেও পারছি না নীলুফার সঙ্গে এমন কিছু। গলায় আটকে গেল ওর। আচ্ছা, আমি দেখছি, অস্থির হইও না। আমিরের কথায় পদ্মজার মনের ওপর চাপা ভাবটা ভারী, পাথরটা যেন কিছুটা হালকা হলো। সে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। আমিরের শার্টের কলারটা ঠিক করে দিতে দিতে বলল, এখন যান, ফ্রেশ হয়ে আসুন, শরীর থেকে ঘামের গন্ধ বের হচ্ছে। এভাবে ঘাম নিয়ে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। যাচ্ছি, খাবার রেডি করো না আবার। আব্বা আসছিলেন, ওনাকে সাথেই বাইরে একটা জায়গায় খেয়ে নিয়েছি। তবে তুমি যদি চাও, এ অধম আরেকবার পেট পূর্তি করতেও রাজি আছে। পদ্মজা বিষময়ে থেমে গেল। আব্বা শহরে এলেন অথচ বাসায় এলেন না কেন? আগামীকাল আসবে। আজ ওনার কোনো এক পুরনো বন্ধুর বাসায় গেছে, অনেক দিন পর দেখা তো, তাই সেখানেই রয়ে গেলেন। ছেলের বাড়ি দোরগোড়ায় রেখে উনি বন্ধুর বাড়িতে রাত কাটাতে গেল? অদ্ভুত। ওনার মর্জি। আসো, তোমাকে খাইয়ে দেই। পদ্মজা আমিরের কোলে বসে থেকে উঠল, রান্নাঘরে দিকে পা বাড়াতে। চলতে চলতে বলল, আজ রোজা ছিলাম, ইফতারি করে পেট ভরে গেছে, রাতে আর কিছু খাবো না। আমির মনে করার চেষ্টা করলো ক্যালেন্ডারে পাতাটা, আজ কি সোমবার? পদ্মজার মাথা ঝাঁকিয়ে সায় দিল। সোমবার আর বৃহস্পতিবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থাকতেন। পদ্মজাও তিনি নিষ্ঠার সাথে এই সুন্নত পালন করে আসছে 1 বছর যাবৎ। সে রান্নাঘরে ঢোকার আগেই শাসনের সুরে বলল, এসে যেন দেখি হাত মুখ ধুয়ে বাবু হয়ে বসে আছেন। আমি সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে হঠাৎ থমকে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, নীলুফার ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছে? পদ্মজা ঘুরে দাঁড়ালো, বলল, নারায়ণগঞ্জ, ওর খালার বাসা থেকে। শব্দটা কানে পড়তে আমিরের পায়ের গতি একটু থমকে গেল। এত সামান্য যে পদ্মজা হয়তো খেয়াল করেনি। নারায়ণগঞ্জ? সপ্তাহখানেক আগে তার ছেলেরা নারায়ণগঞ্জ থেকে 2টো মেয়েকে নিয়ে এসেছে, তাদের মধ্যে নীলুফা নেই তো? আমিরের জন্য রাখা খাবারগুলো গরম করে যত্ন করে গুছিয়ে রাখলো পদ্মজা। মোনার ঘরে উকি দিয়ে দেখলো মোনা ঘুমিয়ে পড়েছে। এই বাড়িতে কাজের মেয়ে হয়ে এসেছে, ও কখন যে ঘরের মেয়ে হয়ে গেছে তা টেরও পায়নি কেউ। বেঘরে ঘুমাচ্ছে।
যেভাবে কেবল আপনজনের ঘরে ঘুমানো যায়। পদ্মজা হাত মুছতে মুছতে উপরে উঠতে গেল। আমি দরজার দিকে পিঠ ঠেকিয়ে ধীরে বসে আছে। সামনে ছড়িয়ে আছে তার লিগ্যাল ব্যবসার কাগজপত্র, খুলনার পাইকগাছা আর সাতক্ষীরার ঘের থেকে আসা তাজা বাগদাদা আর গলদা চিংড়ির প্রক্রিয়াজাতকরণ করা সেই পাঠিত ইউরোপীয় আর আমেরিকা বাজারের, যেখানে এই চিংড়ির দাম আর চাহিদা দুটোই ছিল আকাশছোঁয়া পর্যায়ে। আমদানিতেও সে ছিল সমান দূরদর্শী। মানুষের ঘরে ঘুরো দুধের চাহিদা বাড়তেই দেখে ডেনমার্ক থেকে অস্ট্রেলিয়া থেকে আনত বড় বড় কন্টেনার ভর্তি মিল্ক পাউডার, মালয়েশিয়া থেকে আসতো পাম অয়েল, ব্রাজিল থেকে চিনি আর ইলেকট্রনিকের গতি, মানুষের ক্রমবর্ধমান আগ্রহ দেখে সিঙ্গাপুর আর জাপান থেকে আনত রঙিন টেলিভিশন, ক্যাসেট প্লেয়ার আর ঘরোয়া বিলাসিতার বস্তু। অন্যদিকে অন্ধকার জগৎ, যেখানে নারী পাচার আর অস্ত্র ব্যবসার শিকড় এতটাই গভীর যে সে চাইলেই উপড়ে ফেলা যায় না। এতদিনের সামলে আবার পদ্মজাকেও সব অন্ধকার থেকে দূরে রাখা যে কঠিন মাত্রা। মাঝরাতে মাঝে মধ্যে ক্লান্ত লাগে তার। সব ছেড়ে পদ্মজাকে নিয়ে সন্ন্যাসী নিতে ইচ্ছে করে, যেখানে শুধু তারা দুজন, শুধু আলো, শুধু শান্তি। কিন্তু তার তৈরি বিষবৃক্ষ সেটা কখনো হাতে দিতে দিবে না তার পদ্ম ফুলকে। গিলে ফেলবে নিজের প্রভুকেই। সেও বোধহয় চায় না তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য চাইলেই কি ছাড়া যায়। পিঠে কি হয়েছে? পদ্মজার আতঙ্কিত কণ্ঠস্বর শুনে আমি চমকে ঘুরে তাকালো। পদ্মজা ততক্ষণে দরজা থেকে ছিটকে সরে এসেছে তার দিকে। আমিরের কাঁধের নিচে একটা টাটকা ক্ষত, মনে হচ্ছে কেউ ধারালো কিছু দিয়ে আড়াআড়িভাবে কেটে দিয়েছে। পদ্মজার বুকের ভেতরটা কেমন যেন মোচড় চেপে উঠল। ভেতরটা কেমন অসর হয়ে আসছে। কথা বলছেন না কেন? কি হয়েছে? এটা শান্ত হও, বড় কিছু না। বড় কিছু না মানে কি? এটা তো বড় না হলেও বড় কোনো ক্ষতি হতেও পারতো। এটা বড় না হলে কোনটা বড় বলবেন এবার? আপনি মানুষ, এত বড় ক্ষত নিয়েও স্বাভাবিক ছিলেন, টু শব্দটিও করলেন না। ওষুধ লাগিয়েছিলাম, ঠিক হয়ে যাবে। কি ওষুধ লাগিয়েছেন যে দেখাই যাচ্ছে না? রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। পদ্মজা আর কোনো কথা বাড়ালো না। কথার সময় নষ্ট করার মেয়ে সে নয়। একটা ছোট্ট কৌটার পরিষ্কার সুতি কাপড় বের করে আনলো। তখনকার দিনে ঘরোয়া দোয়াইয়ের চল ছিল ঘরে ঘরে। রসায়নের চেয়ে প্রকৃতির দাওয়ায় বিশ্বস্ত ছিল মানুষের বেশি। একটা ছোট পিরিচ থেকে সে তৈরি করলো কাঁচা হলুদের রস আর খাঁটি নিম তেলের মিশ্রণ। তারপর আলতো হাতে শুকনো রক্ত পরিষ্কার করতে করতে বলল, কার সঙ্গে মারামারি করেছেন? মারামারি করেছি কেন মনে হচ্ছে? এমনি মনে হচ্ছে। আমির এইটুকুতেই চুপ করে রইল। তারপর বলল, হৃদয় এসেছিল। এইটুকুই যথেষ্ট। পদ্মজা যা বোঝার বুঝে গেছে। এই দুজন সামনাসামনি হলে যা হওয়ার কথা তাই হয়েছে, যা সবসময় হয়। সে কথা না বাড়িয়ে হলুদের প্রলেপটা আলতো হাতে লাগাতে শুরু করলো পিঠে। আমির একটু কেঁপে উঠল। পশম খাড়া হয়ে গেছে গায়ের। পদ্মজার চোখ টলমল করে উঠল। তার খুব জ্বলছে। বলল, খুব জ্বলছে? আমির হাসলো। কি করে যে বোঝাবে? ক্ষতের জ্বালানিটা পদ্মজার শীতল হাতে স্পর্শে উল্টে মিলিয়ে গেছে। বারান্দা থেকে বাতাস আসছে, শীতের শেষ বাতাস। পর্দাগুলো উড়ছে অলসভাবে। পদ্মজা প্রলেপ লাগাতে লাগাতে বলল, ওই লোকটাকে এড়িয়ে চলতে পারেন না? পারলে কি আর লাগাতাম? আমি কি যে মারামারি করি নাকি? আমিরের পিঠের পেছনে পদ্মজা, তবুও সে টের পাচ্ছে পদ্মজা কাঁদছে। আর শুধুমাত্র এই কারণে আমির আর নিজে মারা পিঠে করে না। লোক পাঠায়, নিজের আড়ালে রাখে, যতটা সম্ভব নিরাপদ থাকার চেষ্টা করে। এই শরীর তার নিজের নয়, এই শরীর পদ্মজার, শুধু পদ্মজার। তাই তো সে পদ্মজাকে ব্যথা দিতে চায় না। সে ব্যথা পেলে পদ্মজা কাঁদে। পদ্মজা হঠাৎ ঝুঁকে আমিরের ক্ষতস্থানে একটু আলতো করে চুমু এঁটে দিল। সে স্পর্শ পাওয়া মাত্র আমিরের মেরুদণ্ড বেয়ে এক শীতল হিমেল হাওয়া বয়ে গেল। মিষ্টি সেফ মিলে গেল যেন। লাজুক পদ্মজাও জেনে গেছে প্রেমিকের ক্ষতের ওষুধ কোনো হাকিম বা বৈদ্যের কাছে পাওয়া যায় না, পাওয়া যায় শুধু তার প্রেমিকার ঠোঁটে। আমির হাসলো, গলা নামিয়ে বলল, ভালো লেগেছে। লজ্জায় রাঙা হয়ে গেল যেন পদ্মর মুখ। সে উঠতে যাবে, আমির পেছন না ফিরেই বলল, আরেকবার দেবে? তারপর ঘুরে তাকালো। সে দৃষ্টি ততক্ষণে হৃদয়হরণকারী।
এতটাই ব্যাকুল অনুনয়ে ভরা যে মনে হলো সারা জীবন সমস্ত না পাওয়া, সমস্ত তৃষ্ণা, সমস্ত ব্যাকুলতা এসে এই দৃষ্টি ভর করে গেল। এই যে দৃষ্টির সামনে তাকিয়ে না বলার সুযোগ খুঁজে পায় না সে। পদ্মজা হার মানলো, আবার পালঙ্কে বসলো, আলতো করে আরেকটুকু চুমু এঁটে দিল ক্ষতস্থানে। আমির বলল, আর একবার। পদ্মজা আবার দিল, এবার একটু বেশি সময় নিল। আমি এবার চোখ বুজলো, প্রাণ ভরা একটা নিঃশ্বাস নিল, স্বপ্নের ভেতর থেকে কথা বলছে, এমনভাবেই বলল শেষবার। পদ্মজা এবার আর কোনো কথা না বলে আরো দুই একটা পরপর কয়েকটা চুমু দিল, তারপর উঠে গেল। এবার সত্যি চলে যাবে বলে ঠিক করলো। এক পা বাড়াতে আমির বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো, পেছন থেকে দু হাতে পদ্মজাকে জড়িয়ে নিল নিজের সঙ্গে, মিশিয়ে নিল। ভাঙা কাচের আলোয় জানালা দিয়ে এসে পড়েছিল আমিরের প্রশস্ত বুকে, পদ্মজার মুখে। আমির এক হাতে পদ্মজার পেট জড়িয়ে রেখে অন্য হাতে চুল তুলে দিল, মাথাটা আলতো করে নত করে মুখ ডুবে দিল রেশমি ঘন কালো চুলের গভীরে। চোখ বুজলো, সময় নিয়ে ঘ্রাণ নিল। এই ঘ্রাণ নেওয়া আমিরের রাতের প্রার্থনা। এখন কোনো শব্দ নেই, কোনো আয়তন নেই, কোনো আয়াত নেই, শুধুমাত্র আছে এক উষ্ণতা, এক সুবাস, আর বুকের ভেতরে চুপচাপ হয়ে ওঠা শুক্রিয়া, হাজার হাজার শুক্রিয়া। পদ্মজা জোরহীন গলায় বলল, ছাড়ুন, আমার কাজ আছে। আমি চুলে নাক ডুবে রেখে বলল, এই রাতের বেলা তোমার কি এমন কাজ? আছে আছে, পরীক্ষা আছে, পড়তে হবে, সময় নষ্ট করা যাবে না। কতগুলো বলল বটে, কিন্তু ঠোঁটের কোনো মানল না। সেখানে ধীরে ধীরে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। সে জানে আমিরের কাছ থেকে এত সহজে দূরে যাওয়া সহজ না, কখনো দূরত্ব মেলেনি। সে শিকারী, দুরন্ত এক শিকারী, যে একবার শিকার ধরলে ছাড়ে না, বরং এমনভাবে আটকে রাখে যেন শিকারটাও ভুলে যায় পালাতে চেয়েছিল কিনা। আমির বলল, ঘড়ির কাঁটা না হয় আজ রাতটুকু আমার জন্য একটু বিশ্রাম নিক। পদ্মজার কথা বলল না, আমিরের বাহুবন্ধনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিল। আমিরের সর্বগ্রাসী চুমু কবুল করে নিয়ে দাঁড়িয়ে রইল বন্ধ বর্ণে। আমির ভালোবাসে শিল্পীর মতো, তাড়াহুড়ো নেই, অধৈর্য নেই, মায়া নিয়ে, যত্ন নিয়ে ভালোবাসে। পদ্মজা একসময় চোখ খুলল পিটপিট করে, চোখের সামনে চাঁদ দেখতে পেল। তার কখনো বারান্দা দরজা অবধি চলে এসেছে, টেরও পেল না। পা দুটো আমিরের পায়ের ওপর, পিঠ আমিরের বুকে, চাঁদের আলো তাদের দুজনকে একসঙ্গে ভিজিয়ে দিয়েছে। পদ্মজা আবেগী হয়ে বলল, যদি নীলুফার মতো আমিও হারিয়ে যাই, মহাবিশ্বের সব আলো নিভিয়ে দিব, নক্ষত্রদের বাধ্য করব তোমাকে খুঁজে আনতে। তাও যদি আর ফিরে না আসি, সময়কে থামিয়ে দিব, দরজার পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকবো শেষ বিচারের দিন পর্যন্ত। যদি নিজের ইচ্ছে ছেড়ে যাই, ছায়া হয়ে সঙ্গে থাকবো। যদি কোনোদিন ঘৃণা করি, সেই ঘৃণাটুকু আতরের মতো করে গায়ে মেখে নিব। যদি আমাদের মাঝে বিশাল কোনো দেওয়াল দাঁড়িয়ে যায়, আমি সেই দল ভেঙে গুড়িয়ে দিব, না হয় নিজেকে সেই দলের ইট হয়ে তোমাকে আগলে রাখবো। আর যদি মরে যাই। আমির পদ্মজার কানের কাছে মুখ নামিয়ে আনলো, একদম কানের লতি ছুঁয়ে ফেললো তার উষ্ণ নিঃশ্বাস। বলল, মস্ত বড় এক দিঘির পাড়ে পাশাপাশি দুটো কবর হবে, আকাশ থেকে জ্যোৎস্না নামবে, সেই দুটো কবর একসাথে স্নান করবে শ্রাবণের বৃষ্টিতে, দুজনের সাথে একসাথে ভিজবে বাতাসের শোষ শব্দ। আমি তখন তোমার কানে কানে বলবো, দেখো পদ্মবতী, আমাদের বিচ্ছেদের ঘটনা কত সাধ্য খোদ নিয়ে নিয়তির কাছে নেই। পদ্মজার বড্ড ভালো লেগেছে, বড্ড ভালো। নারী কথাটুকুতেই সুখের অথই সাগরে ডুব দিতে পারে। আর এই মানুষটা জানে ঠিক কোন কথাটা বললে সে ডুবে যাবে, কোন শব্দটা তার হৃদয়ের কোন দরজা খুলে দিবে। এক কথায় কোথায় শিখিলেন এত কথা কোথায় শিখেছিলেন? যখন তোমাকে দেখলাম, যখন তোমার প্রেমে পড়লাম। এত কেন ভালোবাসেন? সে উত্তর আমার কাছে নেই। আমার মাঝে মধ্যে খুব ইচ্ছে করে আপনার ভালোবাসার গভীরতা মেপে দেখতে। আমির এবার মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, শক্ত করলো হাতের বাঁধন, গর্ব নিয়ে বলল, অতল সাগরের কোল পেলেও আমিরের ভালোবাসার তল পাবে না পদ্মবতী। আমি তবে আপনিই বলুন, ঠিক কতটা ভালোবাসেন?
আমির এবার একটা দীর্ঘ শ্বাস টেনে নিল, নাক পদ্মজার ঘাড়ে নামিয়ে আনলো। চিরচেনা সুবাস কুকড়ে মুকড়ে টেনে নিল। সেই সুবাসে তার কাছে অদিম নেশার মতোই। এই নেশা মস্তিষ্ককে অবেশ করে দেয়, হৃৎপিণ্ডকে সজাগ করে তোলে। এই নেশা তাকে এক প্রতিদিন নতুন করে পাগল বানায়, প্রতিদিন নতুন করে পাহারা করতে দেয়, পথ হারা করে ফেলে। তারপর ঘোর লাগা কণ্ঠে বলল, যতদিন ভালোবেসে কেউ কারোর জন্য মরে যেতে পারে, ততটা ব্যাকুল হলে স্রষ্টার কাছে নিজের অস্তিত্ব বিলীন করে দিতে পারে। আমি ঠিক ততটাই পথভ্রম্য তোমার মায়ায়। আবেগের প্রবল জোয়ারে পদ্মজা নিজেকে নিয়ন্ত্রণ হারালো। এক লহমায় ঘুরে দাঁড়িয়ে চট করে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়ালো সে। দুহাতে আমিরকে লতাগুচ্ছের মতো জড়িয়ে নিল। তার উত্তপ্ত বক্ষপিণ্ডরে মুখ লুকিয়ে ফেলল। সেখানে আমিরের শরীরের পৌরুষত্ব ঘ্রাণ আরেক মায়াবী মাদকতা তৈরি করে রেখেছে। খোলা বুকে মুখ ঘষতে ঘষতে ফিসফিস করলো, আমিও আপনাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আমির মুহূর্তের মধ্যে এক হ্যাচকা টানে পদ্মজাকে পাঁচকলা করে তুলে নিল। ওর পৈশবেহীল হাতের বাঁধনে দুর্বোধ্য দেওয়ালের মতো ধীর পদক্ষেপে সে গিয়ে দাঁড়ালো খোলা বারান্দায়। মাথার ওপর রূপালি চাঁদ তখনও পূর্ণ যৌবন নিয়ে আকাশে আলো দিয়ে হাসছে। আমির আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসলো। তার গলায় জড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, দেখো চাঁদ, চেয়ে দেখো, তোর তো নিজের কোনো আলো নেই, ধার করা আলো নিয়ে বড়াই করিস, তাও আবার বুকে একরাশ কলঙ্ক নিয়ে বসে আছিস। আর এইদিকে দেখ, আমার বুকের দিকে চেয়ে দেখ, একদম নিখুঁত, একটু খুঁত নেই। পৃথিবীর সমস্ত পূর্ণিমাকে লজ্জা দেওয়ার মতো এক নিখুঁত নারী আমার মতো এক বুনো শ্যামবর্ণকে ভালোবাসে। তুই তো সারা রাত একা পুড়ে খাহস, তোর কি হিংসে হচ্ছে না রে? যা যা, মেঘের আড়ালে গিয়ে মুখ লুকা, তোর চেয়ে অনেক বেশি উজ্জ্বল চাঁদ আমার বাহুতে বন্দি, তোকে আর কি প্রয়োজন? আমিরের কথা শুনে পদ্মজা নিজেকে সামলাতে পারল না। আমিরের গলায় মুখ লুকিয়ে খিলখিল করে হেসে উঠল। হাসলো আমিরও। আকাশে বাতাসে কি আনন্দ, কি আনন্দ! যেন পৃথিবীর সমস্ত সুখ আজ রাতে ডানা মেলে উড়তে নেমেছে তাদের পদচরণে। জমা হয়েছে এই বারান্দায়, এই মুহূর্তে, এই দুটো মানুষের নিঃশ্বাসের ভেতরে। এই পর্যন্তই ছিল প্রথম পর্ব। নিচে হচ্ছে লেখিকার নোটস, ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার মাধ্যমে পর্ব। আগামী পর্বে বাকি চরিত্ররা এন্ট্রি নিবে। আর বহুদিন পর লিখছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব 2 দিন পর আসবে।